এবং এখানে ভূতের গল্প নিয়ে অনেকক্ষণই আড্ডা হচ্ছিল। তারপর আমরা জানি তো, বলছি মর্গান হাউসে আমরা গেছি, টোটালি হন্টেড প্লেস। গায়ে কাটা দেবে শুনলে। যতগুলো ইনসিডেন্ট হয়েছে ওই হোটেলে, হাতে এরকম করে সেই প্রচুর চুল, এরকম হয় না লোকে চুল, শাড়িটা যেই মুহূর্তে হাতটা দিতে যায় শাড়িতে। সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। দেখতেই পাচ্ছেন লেকে হাঁটছি, আর আমার পাশে কে আছে সেটাও দেখতে পাচ্ছেন। গুড মর্নিং, কেমন আছেন সবাই আপনারা? আচ্ছা, রানাদার সঙ্গে অনেকদিন পরে দেখা, কারণ রানাদার 25th ওয়েডিং অ্যানিভার্সারির জন্য ব্যাংককেতে গেছিল। তো ওখানে অনেকদিনই ব্যাংকক যাইনি, অ্যাকচুয়ালি আমি কোসামুই গেছিল, ক্রাবি গেছিলাম। ব্যাংককে জাস্ট ওটা ট্রানজিট। তো কোসামুই আইল্যান্ডে এনজয় করলাম অন মাই 25th অ্যানিভার্সারি। আপনাদের সবাই শুভেচ্ছা, বড়দের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ দিয়ে 25 বছর ইনিংস কাটালাম সাথীর সাথে। 25th ওয়েডিং অ্যানিভার্সারি, আর মোটামুটি 12 দিন না? হ্যাঁ, 12 দিনের ভেকেশন ছিল। 12 দিনের ভেকেশন কাটিয়ে রানাদা ফিরেছে, এবং আজকে ফার্স্ট দেখা হচ্ছে সকালবেলা রানাদার সঙ্গে। শোয়া যাবো তো এই দিক দিয়ে? যেদিক দিয়ে তোমার ইচ্ছে। এবার আজকে সন্ধ্যেবেলা আবার রানাদাদের বাড়িতে আমরা যাচ্ছি, ওখানে আড্ডা মারা হবে। এবং হয়েছে ইন্টারেস্টিং ব্যাপারটা হবে, রানাদা শুনেছে আমাদের সেকেন্ড চ্যানেলের ব্যাপারে, শেয়ারিং উইথ রাহুল। তো রানাদার সাথে দিয়ে বললো আমাদের বাড়িতে তো ভূতের গল্প নিয়ে অনেক আড্ডা হয়েছে, আজকে সন্ধ্যাটাকে ছোট্ট ব্লগ হয়ে যাক। বললাম ফাইন, ওয়াই নট। আপনারাও অনেকে রানাদাকে দেখতে চেয়েছিলেন, অনেকে তোমার এখানে ফ্যান ফলোয়ার আছে, একটু কিছু বলবে? ফ্যান ফলোয়ার্স তো মেইন ফ্যান তো সবাই তোমার আর কাজ না, একদমই না। আমি তো নগণ্য মানুষ, একদমই না। একটা তোমাদের মতন মানুষের ভালোবাসা, তোমাদের মতন মানুষ এয়ার ইন্ডিয়ার পাইলট, সেটা শুনেই আমার একটা আলাদা এয়ার ইন্ডিয়ার পাইলট। আমিও একটা মানুষ, একটা নরমাল, শুধু ডানা আছে দুটো। তোমার ডানা আনফরচুনেটলি ডানাটা নেই, আমাকে আর্টিফিশিয়াল ডানা নিয়ে তুলতে হচ্ছে ওপরে জাহাজটাকে। মানে আমি কিছু রিয়েল ইনসিডেন্ট শেয়ার করব, যেটা অ্যাকচুয়াল ঘটনা আমার সাথে বা আমার নিকট লোকেদের সাথে আছে। আমার কাছে অনেক সত্য ঘটনা আছে, পুরো স্টক ভর্তি। সব লোকজনদেরকে রাখতে হয় নতুন চ্যানেল নামানোর আগে। এবং আমাদের বেশিরভাগ ঘটনা আমাদের শোনা, কিন্তু কয়েকটা ঘটনা আমরাও শুনিনি, সেটা আজকে রাতে আমরা শুনবো। রানাদার ঘরে বসে একটা এনভায়রনমেন্ট, একটা মাহল ক্রিয়েট করে। এখানে ছোটোবেলায় রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের ভেতরে, আমি যখন সাউথ পয়েন্টে পড়তাম, আমাদের স্কুলে স্পোর্টস হতো। আই স্টিল রিমেম্বার দিস প্লেস, কারণ এই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আমি যখন ক্লাস 3-তে পড়ি, একটা ম্যাথস রেস হয়েছিল, আমি ওটা সেকেন্ড হয়েছিলাম। তো আমার জন্য গ্রাউন্ডটা এটা, এখানে তো অভিরূপ তো আন্ডার 14 আন্ডার 16 সিএবি খেলেছে তো বেঙ্গল থেকে। অভিরূপ মানে হচ্ছে রানাদার ছেলে, আমার ছেলে। ও সিএবিতে খেলেছে আন্ডার 14 আন্ডার 16। তো এইসব জায়গায় অনেক জায়গায় ম্যাচ খেলেছে, তো এটা ওয়ান অফ দ্য গ্রাউন্ড যেখানে ও খেলেছে। আর পরের বার দুর্গাপুজোয় মুদিয়ালিতে আসবেন, কেন ভিআইপি লাইনেই দাঁড়াবেন, শুধু স্পট করবেন রানাদা কোথায়। রানাদাকে দেখতে পেলেই হয়ে গেল। চা খাওয়া যাক নাকি? একটু চা খাওয়া যাবে, অনেক চা খাই। ওই দোকানটা চলো যাবো। এটা কি বানায়, কি চা বানায় যে এত ভিড়? লেবু চা খাওয়াটাই বেটার, সকালে দিয়ে লেবু চাটাই ভালোবাসি। না, সকালে লেবু চা। থ্যাংক ইউ। সকালে লেবু চা, বাবা, এর মধ্যে আবার আদা ফাদা দেওয়া আছে নাকি? বাবা, আদার এরকম দারুণ চাটা বানায়, ভর্তি আদা কুচি, সেই জন্য এতটা ভিড়। আমাদের প্রচুর ভূতের গল্প আছে, অনেকদিন ধরে জমিয়ে রেখেছে, আজকে সব বার করতে হবে এবং আপনাদের কাছে নিয়ে আসবো সেটা। কি খবর? অনেকদিন পর, ব্যাংকক থেকে আসার পর প্রথম দেখা। আজকে ভূতের গল্প কি সিরিয়াস হও? লোকেরা ভয় পাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমাকে আমার ছেলে কি বলেছে বলো তো? বলেছে কি, কে স্টোরিটা বলবে? আমি বলছি আমাকে বলতে বলেছে। বললো তুমি তো ভালো মানে স্টোরি টেলার নও, তাহলে আমাকে কেন বলবে? কোথায় স্যার? কোথায় আসছে? স্যার আসছেন বাবা। হাই সবাই, আশা করি ভালো আছেন। মুদিয়ালি থেকে সাথীদি। রানাদা সাথীদির সঙ্গে ভূতের গল্পের প্রচুর স্টক আছে, এবং আজকে ঘটনাক্রমে আমরা মুদিয়ালিতে এসে গেছি রানাদার ফ্ল্যাটে, এবং এখানে ভূতের গল্প নিয়ে অনেকক্ষণই আড্ডা হচ্ছিল। তারপর হঠাৎ করে মনে পড়লো যে আমাদের ভ্লগটা এখনও বাকি আছে, ভ্লগটা শুরু করা হয়নি। তো মোটামুটি এখন রাত 9টা বাজে নাকি? 9টা বাজতে 5। 9টা বাজতে 5, এই সময় আমরা আমাদের ব্লগটা শেয়ার করছি। 2-3টে ঘটনা আছে রানাদার সাথীর সঙ্গে। তার আগে আমি আপনাদের শেয়ার করতে চাই, আমি একটু ভীতু। সাথীদি বলো এবার।
ভীতু মানে শুধু ভীতু না, মানে সাংঘাতিক ভীতু, রীতিমতো ভীতু। আমি মানে হোয়াট এভার ইউ নেম ইট, ওয়েদার মানে ভূত বলুন আপনারা, ভূত, প্রেত, আত্মা, স্পিরিট, হোয়াট এভার ইউ নেম ইট, মানে আপনারা বিভিন্ন নামে ক্যারেক্টারে বলতে পারেন, এইসব ব্যাপারে আমি সাংঘাতিক ভীতু। বালিশের নিচে ডাবল প্রোটেকশনের জন্য দুটো ফুল। আমরা কালিম্পং গেছি, আমরা কালিম্পং মর্গান হাউসে গেছি। মর্গান হাউস ইজ সাপোজ টু বি আ হন্টেড হাউস। আমি যখন আমার ছেলে আর আমার ওয়াইফ যখন জানতে পেরেছি আমি মর্গান হাউসে বুক করেছি, ওরা আমায় বললো তুমি মর্গান হাউসে থাকবে, মর্গান হাউস ইজ আ হন্টেড হাউস। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে হোটেলটা ক্যান্সেল করার জন্য। এই যে এসে গেছে। হ্যাঁ, বাট ফর মাই পার্সোনাল প্রোটেকশন আমি সবসময় আমি ওটা বলছি, আমি মা তারার ভক্ত। আমরা জানি তো, বলছি মর্গান হাউসে আমরা গেছি। আমরা রাত্রির বেলা অ্যাজ ইউজুয়াল জানলার ধারে আমাকেই শুতে হবে, আমি জানি, কেননা মিসেস মর্গান যদি পর্দা সরিয়ে দেখে তাহলে তো হয়ে গেল, তাহলে বেটা সাথীদিকে আগে দেখুক রাধা রানাদা। ঠিক আছে। এইবার আমরা ডাইনিং হল থেকে বেরিয়ে রানাদাকে বলছি এই সিঁড়ির এইখানে কিন্তু উনি বসেন রাত্রিরে এসে, ঠিক আছে? এবার এসে তারপরে রাত্রিরে আমরা শুয়েছি, অল অফ এ সাডেন হঠাৎ করে দুম করে একটা আওয়াজ, মানে আমি রানাদাতে অ্যাজ ইউজুয়াল কম্বলটা যতটা ছিল পুরোটা মুড়িয়ে বললো উঠে দেখো। আমি ভাবলাম কি পড়লো, কি হলো? উঠে আমি দেখছি যে যেহেতু মর্গান হাউস ব্যাপারটাই একটু পুরোনো দিনের ব্রিটিশ আমলের, তো ওখানে উডেন ওই মানে ফায়ারপ্লেস ছিল, ওরকম একটা জায়গায় আমাদের ক্যামেরা, আমাদের ফোন সব চার্জে লাগানো ছিল, আর সব শুদ্ধ নিয়ে চার্জারটা পড়েছে, তারই একটা আওয়াজ। দেন আমি উঠে ওকে ডাকলাম, বললো বাবা আমাকে বাঁচিয়েছে। বললাম কি হলো? এই দেখো। তারপরে দেখছি সবার বালিশের নিচে একটা করে মাতারার ফুলের প্যাকেট। ইনফ্যাক্ট রানাদার বালিশের নিচে দেখবে ওখানে দুটো। ও, এটা আমার এক্সট্রা প্রোটেকশন। হি ইজ হাইলি মিস্টেকেন। আমার বালিশের তলায় নট দুটো, আমার বালিশের তলায় 3টে মা তারার ফুলের প্যাকেট এন্ড মা তারার ছবি, মানে ওটাকেও রেখেছে। আমি বললাম বাবা রে বাবা, সেটা সেই এক্সট্রা প্রোটেকশনটা শুধু রানাদার জন্য, সেইটা শুধু রানাদার জন্য। আমি ভীতু মানুষ, আমি আপনাদের সাথে একটা রিয়েল ইনসিডেন্ট শেয়ার করতে চাই, which happened almost about I think about more than 10 years back. তখন এয়ারলাইনটা ওয়াজ ইন্ডিয়ান এয়ারলাইন্স। দুবাইতে ঘটনাটা হয়েছিল। আমরা যে হোটেলে পাইলটসরা থাকি, দুবাইতে থাকতাম ইনফ্যাক্ট দোজ ইয়ার্স 10 years ব্যাক, উইচ ওয়াজ হলিডে ইন ইন্টারন্যাশনাল। হোটেলটার লোকেশনটা ছিল শারজাতে, বাট সামহাও অনেক বছর ধরে ওই হোটেলে থাকতে থাকতে পিপল ওয়ার গেটিং বোর্ড। সো ফাইনালি ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করা হলো, ওয়াই নট উই চেঞ্জ দ্য হোটেল, প্রায় 1 যুগ ধরে থাকা হচ্ছে ওখানে, সো লেটস চেঞ্জ দ্য হোটেল। সো ফাইনালি ম্যানেজমেন্ট হোটেলটা চেঞ্জ করা হলো দি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড উইচ ইজ হলিডে ইন হোটেল। ইভেনচুয়ালি সব পাইলটস যে নাইট স্টপ বলি, যেটা আমরা লে ওভার বলা হয়, নাইট স্টপে দুবাইতে গিয়ে আমরা হলিডে ইনে থাকবো। ফেয়ার এনাফ, খুব ভালো কথা। এবার আমি জেনারেলি দুবাই প্রেফার করি যেতে অন আ উইকেন্ড, ওখানকার উইকেন্ড উইচ ইজ থার্সডে ফ্রাইডে কম্বিনেশন। কারণ আমার এক ক্লোজ বন্ধু থাকে, তো আমি ওর সাথে যাই 2 দিনটা ওখানে, আমাদের যে উইকেন্ডে ওখানে ওদের ওখানের উইকেন্ডের সাথে আমি থাকি, ওদের সাথে এনজয় করি। সো একদিন আমি কলকাতাতে ঠিক ফ্লাইটে যাওয়ার আগে রাস্তায় আমার এক কলিগের ওয়াইফের সাথে দেখা হয়ে যায়। সে বলে, দাদা তুমি কবে যাচ্ছ নেক্সট ফ্লাইটে আবার? আলাম আমি আবার নেক্সট আমার থার্সডে দুবাই ফ্লাইট আছে, আমি দুবাই যাব। তো বললো তুমি দুবাই যাবে, তুমি দুবাইয়ের ঘটনা শুনেছো? আরে হ্যাঁ জানি, দুবাইতে তো আমাদের নতুন হোটেল চেঞ্জ হয়েছে, এটাই দুবাইয়ের ঘটনা, আর কি আছে বিশেষ? বললো হলিডে ইনে গিয়ে তুমি থাকবে। তো আমি বললাম কেন, না থাকার কি আছে, কি বিশেষ কি হলো ব্যাপারটা? বললো না, ইটস আ হন্টেড হোটেল। আলাম সে अगेन? তো বলছে ইটস আ হন্টেড হোটেল। বললো স্ট্রেট? হ্যাঁ স্ট্রেট আমাকে বললো। আলাম হন্টেড হোটেল তুমি কি করে জানলে? অ্যাকচুয়ালি ওর হাজবেন্ড ক্যাপ্টেন ধীরজ সিনহা আমার ব্যাচমেট, আমার কলিগ। ধীরজ তার আগের দিনই গেছে দুবাইতে, অ্যান্ড ওখানে গিয়ে খবরটা পেয়েছে ওরা যে এখানে একটা হন্টেড হোটেলে আমাদের তোলা হচ্ছে এখন, নতুন হোটেল যেটা হচ্ছে, ইটস আ টোটালি হন্টেড প্লেস। অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে, তার মধ্যে একটা ইনসিডেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এটা যেমন দারুণ ছিল। তো তখন আমি বললাম, তখন আমি জ্যোতিকে বললাম ওকে থ্যাংক ইউ বাই জ্যোতি বলে, আমি অভিরূপকে যাই হোক পিক আপ করে আমরা লাঞ্চ ফাঞ্চ করে বাড়িতে এসে আমি আমাদের যেটা ফ্লাইট রস্টার বলে, যারা ফ্লাইট প্রিপারেশনস করে আমাদের যে ডিপার্টমেন্টটা, আমি রস্টারকে ফোন করলাম। রস্টারে আমাদের যিনি ইনচার্জ ছিলেন ভদ্রলোক কমলদা বলে, আমি বললাম কমলদা আমি কালকে দুবাই ফ্লাইট করতে পারবো না,
তো বললো কেন, কালকে আমার কাছে লোক নেই, কাল তোমায় করতে হবে। কালকে করবো না। বলো কি কারণটা কি, তুমি ছুটি চাই, আমি তোমায় ঘুরে এসে আমি তোমায় 2 দিন অফ দিয়ে দেবো, লিভ দেবো। না করবো না, আমি খবর পেয়েছি ইট ইজ আ হন্টেড হোটেল, পুরোনো হোটেলে যদি রাখে আমি থাকবো, নতুন হোটেলে আমি থাকবো না, আমি ভীতু মানুষ, ভয় পাই ভূত প্রেত থেকে, আমি থাকবো না। মানে ওদের সঙ্গে একটা এগ্রিমেন্টে এলাম যে আমি ফ্লাইটটা করবো, আমি ফ্লাইটটা করবো করে আমাদের যেটা আমাদের কিছু প্যাসেঞ্জার মুভমেন্ট হয়, মানে আমি যখন অ্যাজ আ প্যাসেঞ্জার ফ্লাই করি ওটাকে আমরা বলি এসওডি মুভমেন্ট, স্টাফ অন ডিউটি। আমি বললাম আমি দুবাইতে ল্যান্ড করব, আবার আমি এসওডি ফিরে আসবো হায়দ্রাবাদ, আমি হায়দ্রাবাদে থাকবো 2 দিন, আমি আবার 2 দিন পর আমি আবার দুবাই গিয়ে তোমার ফ্লাইটটা নিয়ে আসবো, কিন্তু আমি নাইট স্টে আমি দুবাইতে করব না। বেসিক্যালি যে ঘটনাটা হয়েছিল যে হলিডে ইনে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা আমাদের একজন ভেরি সিনিয়র ক্যাপ্টেন দেবী শরণ। আপনারা যদি কেউ এভিয়েশনের সাথে যদি কিছু নাম যদি আপনাদের ক্লিক করে, কান্দাহার আমাদের ইন্ডিয়ান এয়ারলাইন্স IC814 ভেরি ফেমাস হাইজ্যাক, কান্দাহার ইনসিডেন্ট ইজ ভেরি ফেমাস, সবাই জানবে আপনারা, শরণকে মানে সবাই চিনেই গেছে। ক্যাপ্টেন দেবী শরণ ইজ রিগার্ডেড অ্যাজ গড ইন এভিয়েশন। উনি হি ওয়াজ দ্য ক্যাপ্টেন, উনি ছিলেন, এন্ড ক্যাপ্টেন রাজেন্দ্র কুমার, দুজন ভদ্রলোক ছিলেন। এটা হলিডে এনেই। এবার আমি স্ট্রেট গল্পটায় আসছি। ক্যাপ্টেন দেবী শরণ ওখান থেকে সেদিন রাত্রিরের ঘটনা, যেদিন ঘটনাটা হয়, রাত্রিবেলা 3টের সময় দুবাই লোকাল টাইম ডিপার্চার ছিল ওনার, ফ্রম দুবাই টু ক্যালিকট, শারজা টু ক্যালিকট ওনার ফ্লাইটটা ছিল। আমাদের দের ইজ সামথিং আমাদের নোন অ্যাজ কল টাইম অ্যান্ড পিক আপ টাইম। তো আমাদের একটা কল টাইম থাকে, যেটাকে বেসিক্যালি আপনারা ওয়েক আপ টাইম বলতে পারেন, অ্যান্ড পিক আপ টাইম হচ্ছে যেটা হোটেল থেকে পিক আপ করে ট্রান্সপোর্ট এয়ারপোর্ট নিয়ে যাওয়ার জন্য। তো কল টাইমের সময় ক্যাপ্টেন দেবী শরণের রুমে বা ক্যাপ্টেন অন্য যারা যারা আমরা পাইলটসদের রুমে আমাদের রিসেপশন থেকে কল করে যে হোটেল থেকে, দিস ইজ ইয়োর ওয়েক আপ টাইম বা উইচ ইজ ইয়োর কল টাইম। এবার 1 hour লেটার or 1.5 hours লেটার ওটা পিক আপ টাইম। পিক আপ টাইমে গিয়ে আমরা ওখান থেকে এয়ারপোর্ট যাই। কল টাইমে নিচে থেকে রিসেপশন থেকে কল যায় ক্যাপ্টেন দেবী শরণের রুমে, নো রেসপন্স, whereas he is a very disciplined person, মানে ভেরি পাংচুয়াল, ওইসব দিক থেকে ওনার কোনো ডাউট নেই। ওনার রুমে রিং হয়, উনি ফোন তোলেন না, ঠিক আছে। 2 মিনিট 5 মিনিট পর আবার রিসেপশন থেকে ফোন যায়, উনি ফোন তোলেন না। এবার ওনার সাথে যে অন্য কলিগরা ছিল, অন্য পাইলটস যারা ওয়েট করছে লবিতে, এবার পিক আপ টাইম হয়ে গেছে, কিন্তু মানে একটু টাইম এগিয়ে 1 ঘন্টা, জেনারেলি 1 থেকে 1.5 ঘন্টা পরে পিক আপ টাইম হয়। কল টাইমের 1 থেকে 1.5 ঘন্টা পরে পিক আপ টাইম হয়। এবার পিক আপ টাইম হয়ে গেছে, পিক আপ টাইমে আমাদের ট্রান্সপোর্ট রেডি, অন্য পাইলটসরা রেডি, কিন্তু ক্যাপ্টেন দেবী শরণ তখনও নিচে লবিতে চেক আউট করার জন্য আসেননি। এবার অন্য যে ভদ্রলোক ছিল ক্যাপ্টেন, তার একটা ডাউট হলো, বললো এই ভদ্রলোক ক্যাপ্টেন দেবী শরণ ইজ ভেরি পাংচুয়াল, ভেরি সিনিয়র ক্যাপ্টেন, ভেরি রেসপন্সিবল পারসন, নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আমরা চলো রুমে চেক করি। তো যাই হোক, ওরা সবাই ওনার যে পার্টিকুলার ফ্লোরে উনি ছিলেন ওই ফ্লোরে যায় হোটেলে। ওই ফ্লোরে যখন ওরা বেরোয়, লবিতে দেখে ক্যাপ্টেন দেবী শরণ ওনার শর্টস অ্যান্ড টি শার্ট পরে লবিতে লিফটের কাছে উনি কোলাপস করে পড়ে আছে। ওদের ভয় লাগে, সঙ্গে সঙ্গে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এনি সর্ট অফ এনিথিং হয়ে থাকতে পারে। ওরা সঙ্গে সঙ্গে হোটেল রেসিডেন্ট ডক্টরকে ডাকে, ওরা পালস দেখে, সবকিছু এভরিথিং ইজ নর্মাল। ওনাকে একটু মুখে চোখে জল টল দিয়ে ওনাকে ওনার রুমে নিয়ে যাওয়া হয়। উনি তখন ইজ ব্যাক কনসিয়াসনেসে এসে যান। উনি বলেন, তো উনি ওদের দেখে ঘাবড়ে গেছে যে আরে বাবা, কেন ওনার কালিগকে দেখছি ইউনিফর্ম পরে আছে, উনি তখনও শর্টস টি শার্ট পরে। তার মানে উনি রিয়েলাইজ করেছে তখন যে আমার তো টাইম হয়ে গেছে, ফ্লাইট ডিলে হয়ে যাবে। ইভেন্চুয়ালি দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড অলসো, সেদিনের ফ্লাইটটা। ওনাকে রুমে নিয়ে যায়, ডক্টর জিজ্ঞেস করে, হোটেল স্টাফ যারা ছিল, বাকি যারা ক্রু মেম্বার্স ছিল, সবাই ওনাকে গিয়ে জিজ্ঞেস করে যে কি হলো, আপনি হঠাৎ শরীর খারাপ হয়েছে, আপনি এরম হয়ে গেছেন। উনি বললেন আমি ঘুমোচ্ছিলাম, আমি যখন ডিপ স্লিপে বলো হঠাৎ আমার ঘুম ভাঙে। ধরুন আপনাদের একটা নর্মাল একটা বেড, মানে হোয়াট এভার, মানে 6x7 or 7x whatever, একটা কিং বেড, কুইন বেড, হোয়াট এভার ইট ইজ, উনি শুয়ে আছে। হঠাৎ ওনার ঘুমটা ভাঙে, উনি দেখেন ওনার পায়ের কাছে খাটের সামনে একজন ডক্টর দাঁড়িয়ে আছে, পুরো একজন ডক্টর উইথ দ্য ডক্টর গাউন ফাউন পরে উনি দাঁড়িয়ে আছে। উনি ঘুমের ঘোরে উনি ভাবলেন যে হতেও পারে মানে কার্ড সিস্টেমে ভুলেই কেউ কার্ড সোয়াইপ করে ওনার রুমে কেউ ঢুকে এসছে, তো উনি এটা ইগনোর করেছেন, বুঝতে পারেননি। এবার উনি সামনের দিনে আনে গিয়ে উনি লেফট সাইড দিয়ে খাট থেকে নামতে গেছেন। উনি যখন লেফট সাইড দিয়ে নামতে গেছেন, হঠাৎ দেখেন একজন নার্স ওনার সাইডে দাঁড়িয়ে আছে, অন দ্য রাইট সাইড। ফার্স্টে উনি রাইট কি লেফট, হুইচ এভার ইট ইজ, উনি
ফার্স্ট একদিকে নামবার চেষ্টা করেন, তো ওইদিকে দেখেন যে হঠাৎ একটা নার্স এসে গেছে। নার্সকে দেখে উনি একটু তখন ওটা বুঝতে পারেনি, উনি হয়তো ভেবেছেন কে আমাকে কেউ চেক আপ করতে এসছে বা কিভাবে কে, উনি বলছেন আমার কিছু মনে পড়ছে না, কিন্তু এইটুকুনি মনে আছেন আমার খাটের পায়ের কাছে আমি দেখছি একজন ডক্টর, এই দিক দিয়ে নামতে গেলাম নার্স, একটা অবস্ট্রাকশন, উনি তখন অপোজিট সাইড দিয়ে নামতে গেলেন, অপোজিট সাইড দিয়ে লেফট দিয়ে যখন নামতে গেছেন হঠাৎ দেখে আরেকটা নার্স, মানে পায়ের কাছে ডক্টর, এইদিকে নার্স, যখন অ্যাটেম্প করেন নামার একজন নার্স এসে যায়, এইদিকে নামতে যায় এইদিকে আরেকটা নার্স, তখন উনি বলেন আমি একটু ভয় পেয়ে যাই। এবার ভয় পেয়ে যেতে উনি বললেন আমার একটা কিরম একটা মানে একটা কিরম একটা ফিলিং হলো, হ্যাঁ আনক্যানি ফিলিং হতে উনি বললেন আমি রুম থেকে বেরোবার জন্য আমি এবার যে বেরোবো আমি খাট থেকে নামবো কোন দিকে, লেফট ব্লকড, রাইট ব্লকড, মাই ফুট ইজ ব্লকড, তিন দিকে আমার ব্লক, এইদিকে আমার মানে মাথার দিকটা খাটের। উনি সামহাও নিজে বললেন আমি আমার হোয়াট এভার কারেজ সবকিছু নিয়ে আমি ভয় পেয়ে গেছি যে হঠাৎ কি হলো এই রুমে। উনি বলেন আমি দরজার কাছ দিয়ে গেতে আমার মনে হলো, উনি বললেন আমি ফিল করতে পারলাম আমি দরজার মধ্যে দিয়ে বেরিয়ে চলে গেলাম। সেটা উনি যা বললেন স্বপ্ন হোক যাই হোক, এবার ওনার প্রশ্ন হচ্ছে আমি যদি ভেতরেও যেতাম, আমি যদি দরজা খুলি না খুলি, উনি বলেন আমি ফিল করেছি যে আমি দরজার মধ্যে দিয়ে বেরিয়ে গেছি অ্যান্ড আমি ভয়তে গিয়ে আমি কোল্যাপস করে গেছি, মানে আমি যখন দৌড়ে লিফটের কাছে যেতে যেতে আমি পড়ে গেছি, পড়ে যাওয়াটা উনি বলেন আমার মনে ছিল। এবার পড়ে গিয়ে উনি ব্ল্যাক আউট আনকনসিয়াস যাই হোক না কেন, এনিওয়ে সবাই ভাবলো বোধহয় হতে পারে স্বপ্ন দেখেছেন কিছু একটা, মানে একটা কেউ অতটা গুরুত্ব দেয়নি ওনাকে, যা টেম্পোরারি ডক্টর ওনার যদি পার্সোনালিটি ইয়ে করা যায়, মানে আমরা যদি কনসিডার করি, তাহলে আমার মনে হয় না যে এই ধরনের মানে স্বপ্ন দেখে উনি ভয় পাবেন। কেন উনি উইক হার্টেড নয়, সেটা হতে পারে ওনার সাথে সেরকম কিছু হয়েছিল যেটা উনি ফিল করেছিলেন। কেন উনি উইক হার্টেড নয় সেটা প্রুভ হয়ে যায় যে যেভাবে উনি এত ডিসেন্টলি কান্দাহার হাইজ্যাকটা হ্যান্ডেল করেছিলেন, উনি খুব স্ট্রং নার্ভস এর লোক, and he was a deputy general manager, আমাদের যেটাকে বলা হয় এক্সিকিউটিভ পাইলট। there is something known as line captain and there is something known as executive captain. উনি এক্সিকিউটিভ ক্যাপ্টেন হোল্ডিং a post as a ম্যানেজমেন্টের একটা এক্সিকিউটিভ পোস্ট হোল্ড করে as a deputy general manager. উনি দিল্লি বেস পাইলট, যেরকম আমি কলকাতা বেস পাইলট, উনি দিল্লি বেস পাইলট। তো দিল্লি বেস পাইলট উনি দিল্লি ফিরে গিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা বলে যে there is something wrong with that hotel, ওই হোটেলটা চেঞ্জ করাবো। এবার এই ঘটনার পর আরো 2-3টে ঘটনা হয়, যতগুলো ইনসিডেন্ট হয়েছে ওই হোটেলে, এভরিথিং রিলেটেড উইথ ডক্টর, নার্স, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, অপারেশন থিয়েটার, মেডিসিন, মেডিকেল ইকুইপমেন্টস, এভরিথিং ইজ রিলেটেড টু দি মেডিকেল ইন্ডাস্ট্রি। যাই হোক আমি হলিডে ইন্টারন্যাশনালে যাই, গিয়ে আমি ইমিডিয়েটলি আমার যে খুব ক্লোজ বন্ধু যে যার জন্যই আমি উইকেন্ড গুলো এনজয় করতে যেতাম, আমি ওকে সেদিন ফোন করি, আমি ওকে ফোন করে বলি একটু আয় তুই হোটেলে আয়। ও হোটেলে আসে, আমরা একসাথে ডিনার করি, ডিনার ফিনারের সাথে আমি ওকে বললাম শোন এরকম একটা ব্যাপার হয়েছে, কি ব্যাপার বলতো? বললো হ্যাঁ দুবাই নিউজ পেপার, লিডিং নিউজ পেপার ইন দুবাই এন্ড শারজাতে ঘটনাটা বেরিয়েছিল, ইন্ডিয়ান এয়ারলাইন্স পাইলটস ওই পুরো এন্টায়ার ইনসিডেন্টটা দিয়ে হন্টেড হোটেল হলিডে ইনে হয়েছে, সব পুরো দিয়ে হয়েছিল। তো আমি এবার ও আসছে আমি বলছি, এবার আমি আমার বন্ধুকে যখন জিজ্ঞেস করি, ও বলল এই জায়গাটা প্রাইম লোকেশন ছিল, এটাকে হলিডে ইন কিনে একটা বানায়, হোটেল বানায়, ওটা একটা হসপিটাল ছিল ওখানে। এবার হসপিটালটা ভেঙে যখন তৈরি হচ্ছিল হোটেল, প্রচুর মিস্টিরিয়াস মানে সার্কামস্টান্সেসে প্রচুর স্টাফ, লেবারার্স, প্রচুর লোক মারা যায় ওখানে যখন কনস্ট্রাকশন অফ দি হোটেলের সময়। অ্যান্ড তোমার যখন হসপিটালটাকে ভাঙছিল ওই সময় প্রচুর মানে লেবারার্স মারা যায়, স্টাফ মারা যায় হসপিটালের, হোটেলের। তারপর এটা শুরু হয় সেই যে বেনারস হিন্দু ইউনিভার্সিটি যে একটা ঘটনা ছিল, তুমি সেদিনকে বললে আমাকে, এই ঘটনাটা আমার জাস্ট দারুণ লেগেছে। এখন মোটামুটি রাত 9:30 মতন বাজে, তো যদি আপনারা এখানে থাকতেন তাহলে সেই ফিলটা পেতেন, গায়ে কাটা দেবে শুনলে। সাথে একটু ওটা বলো। বেনারস হিন্দু ইউনিভার্সিটিটা হচ্ছে ব্রিটিশ আমলের ইউনিভার্সিটি, সেই জন্য অনেক পুরনো। মানে ইউনিভার্সিটিটা ইটসেলফই এত বড় যে ওর ভেতরে লোককে একটা ব্লক থেকে আরেকটা ব্লকে রিক্সা করে করে যাওয়া আসা করতে। বড় বড় গাছ, ক্যাম্পাস, মানে আমরা শান্তিনিকেতন থেকে হয়ে যাই, তো বিএইচইউ এর ভেতরে গেলে ওরকম লাগে। ওখানে আমাদের এক রিলেটিভের মানে হাজব্যান্ড বা ওনার ফ্যামিলির অনেকেই ওই ইউনিভার্সিটির প্রফেসর। তো
তার জন্য ওরা ওখানে একটা বাংলোয় থাকতেন। বাংলোটা যে হিউজ, মানে ওটাই আমি গেছি, বড় বিরাট বড়, বড় বড় উঠোন, তোমার বড় বাগান, চারিপাশে মানে ব্যালকনি, চওড়া চওড়া ব্যালকনি, নিচে একটা ঘর, কোথায় যে তারপরে রান্নাঘর খুঁজতে হবে হেঁটে 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 সিঁড়ি দিয়ে, ওরকম দোতলা, ওদের দোতলাই ছিল। আমরা ওই দাদার দিদি মানে যেখানে আমরা ওই দিদির ওখানে গেছিলাম, তো নানার মানে দেখেই না কিরকম তোমার মানে একটা, আমি বলছি না মানে আমি বলি না যে ভূত সেইভাবে বিশ্বাস করি না, কিন্তু এটা মানে এমনই একটা জায়গাটা গা ছমছমে পরিবেশ। মানে এই ঘর আমি এখান থেকে দেখতে পাচ্ছি উঠোনটা, উঠোনে গাছটা এমন ভাবেই রয়েছে, মনে হচ্ছে বাবা গাছটা কি ওখানে কি কেউ দাঁড়িয়ে আছে, বা একটু হয়তো বললো যে যা হাত ধুয়া যা খেতে দেবো ডিনার দেবো এইসব। শীতকাল, তার উপর শীতকালে না আমরা বর্ষাকালে গেছিলাম, ঝমঝম করে একটা চিকচিক চিকচিক করে একটা বৃষ্টি হচ্ছে, বেশ একটা অন্ধকার। এবং আগেকার দিনে স্ট্রিট লাইট গুলো না ওই লাল বাল্ব গুলো ছিল, মানে টিউব লাইট ছিল না, ওরকমই একটা বাল্ব জ্বলছে, বাল্বের ওখানে তোমার মানে বৃষ্টিটা দেখা যাচ্ছে, একটা মনে হচ্ছে কিছু একটা ছায়াও আছে, কি জানি ওটা কি কিছু, মানে একটা বলছি না একটা গা ছমছমে পরিবেশ। আসলে এত বড় জায়গা, ওরকম বড় বাড়ি আর এত ফাঁকা ফাঁকা ফাঁকা। আচ্ছা, এবার একটা এর মধ্যে আমি একটু ইন্টারাপ্ট করছি সাথীকে। সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে, মানে আমার বাবার সাইডের ফ্যামিলিতে, আমাদের ভাই বোনেদের, আমাদের কাকা পিসিদের, আমাদের একটা খুব, আপনারা হয়তো হাসবেন, আপনারা হয়তো বলবেন কি বাবাই কি বলছে, এত পাইলট এইসব কথা বলছে। এটা একটা আমি একটা মানে রক্ত মাংসের মানুষ একটা, হ্যাঁ, যেটা আমাদের ভাই বোনেদের আত্মীয় স্বজনের একটা আমাদের উইকনেস হচ্ছে, সেটা হচ্ছে সুড়সুড়ি। ভাই বোন যে এই ভাই বোন কাকা পিসি বসে আছে, বাউ পিসি একটু সুড়সুড়ি দাও তো, এই ছোট না আমাদের ইনফ্যাক্ট বলতেও হয় না, মানে আমার করে হাত বাড়িয়ে দেবে, ব্যাস পিসি বুঝে গেল ভাইপোকে সুড়সুড়ি দিতে হবে হাতে। আমি আমার কাকাকে যদি এরকম করি, ভাইকে করি, বোনকে করি, বাট মেইন ব্যাপারটা হচ্ছে সুড়সুড়ির ব্যাপারটা এখানে বলা হচ্ছে বিকজ ঘটনাটা রিলেটেড টু সুড়সুড়ি। এবার দিদি গল্পটা বলছে, দিদির শরীরটা ভালো নেই, শুয়ে আছে, তো নিয়ে জামাইবাবু তখন ছিল না, রাইট, জামাইবাবু ওই মুহূর্তে ছিল না, বাড়িতে ছিলেন না, হ্যাঁ ওই মুহূর্তে বাড়িতে ছিলেন না, বা হয়তো নিজের ক্লাসে ছিল, সেটা আমার ঠিক মনে নেই, অনেক বছর আগের ঘটনা। রুমে সেই সময় দিদি একা ছিল রুমে। জেনারেলি কি হয়, আমরা যখন খাটে শুই বা হাতটা এরকম পড়ে আছে কিছু হোক, তো দিদির হাতটা এরকম পড়েছিল, মানে জাস্ট পাশ ফিরে শুয়ে যেমন হাত এরকম আমরা শুয়ে থেকে যেমন থাকে ওরকম খাটটা পড়ে আছে, তো হঠাৎ দিদি ফিল করতে পারলো যে কেউ একজন সুশ্রী, মানে আমি দিদি হয়তো বাই হ্যাবিট ফেলে দিয়েছে হাতটা, তো দিদি জামাইবাবু ওটা দিতে শুরু করেছে। এবার দিদি হাতটা টায়ার্ড ছিল, শরীরটাও দিদি বলছে আমার সেদিন ভালো ছিল না, দিদিও আমার টিচার, উনি দিদি ক্লাস করে এসে দিদি হাতটা এরম করে দিয়েছে। এবার দিদি হাতটা পড়ে থাকতে দিদির হাতে সুড়সুড়ি স্টার্ট হয়ে যায়। দিদি ভাবছে যে জামাইবাবু পাশে আছে, দিদিকে সুড়সুড়ি দিচ্ছে, কারণ আমাদের জামাইরাও বাড়ির ইউজ টু হয়ে যায়, আমাদের বাড়ির কেউ একজন সুড়সুড়ি দিচ্ছে। এবার দিদি যখন বলছে যে সুড়সুড়ি দিচ্ছে, তো দিদি বলছে ঠিক আছে দিচ্ছে দিক। তারপরে কি হয়, দিদি এবার হাতটা সরিয়ে নেওয়ার হাস হয়, মানে অনেক সময় সুড়সুড়ি হয়তো রিফ্লেক্স কিছু, তো তখন ওই দিদির কাছে একটা ভয়েস দিদি শুনতে পায়, যে জামাইবাবুর নাম করে বলে যে ও নেই তো কি হয়েছে, আমি তো আছি বলে ওটা কন্টিনিউ করতে থাকে। মানে ইনফ্যাক্ট দেখো আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, একটা লেডিরই গলা পেয়েছে, হ্যাঁ লেডি ছিল, কারণ একজন কিছুদিন পর দিদি দেখে ঠিক যেরকম সাথী বললো, বিরাট বড় বড় সে আগেকার দিনের মতন বারান্দা, 4-5 ফিট 6 ফিট চওড়া বারান্দা, 30 ফুট হয়তো লম্বা। কতজন মেম্বার ছিল এই বাড়িতে মনে আছে? হ্যাঁ মেম্বার ছিল, ও বলতে পারবে, আমি যাইনি বাড়িতে, মানে ছবি দেখেছি। দিদি দাদা দুজন, যে জামাইবাবু তার দাদার ফ্যামিলি ওয়াজ নট বিগ, মানে দাদা বৌদি আর হয়তো তাদের একটা বাচ্চা, আমার মনে হয় টোটাল 6 জন কি 7 জন, কারণ দিদির শাশুড়িও ছিলেন তখন, তো সবাই মানে হয়তো একটা রুম 3 তলায় যেটা সেইটাই হয়তো দিদিরা থাকতো, দোতলায় হয়তো আর একজন, একতলাটা ডাইনিং ড্রয়িং রুম ওরকমই, বা ওনার হয়তো শ্বশুর শাশুড়ির ঘরটা এরকম ছিল। এবার একদিন দিদি দেখে বারান্দায় একজন বারান্দায় একজন ভদ্রমহিলা, হ্যাঁ একজন বয়স্ক ভদ্রমহিলা, মানে পুরো চুলটা মাথাটা জাস্ট নিচু করে চুলটা উল্টে যেমন থাকে ওই রকম। কোন তলা এটা? দিদির ফ্লোরে, টপ ফ্লোরে।
মানে তখন দিদি ওরকম দেখে না, মানে হয় এরকম করে জাস্ট মাথাটা এরকম করে, সেই প্রচুর চুল এরকম হয় না লোকে চুল করে, মানে মেয়েরা যেরকম শোকাচ্ছে। শোকাচ্ছে এরকম ভাবে হ্যাঁ। চুলটা ফেলে এরকম ভাবে তোলে। এবার তখন দিদি দেখে মানে এতটাই মানে ভয় পেয়ে গেছে যে মানে না চিৎকার করতে পারছে না, ওখান থেকে সরতে পারছে। তারপরে তো ছেড়ে দাও, মানে খুবই চিৎকার চেঁচামেচি, ভয় পেয়ে সাংঘাতিক টেম্পারেচার এসে গেল দিদির। দিদি তারপর তো অসুস্থ হয়ে পড়ছে। দিদি এমনি রেগুলার এরম ওই বাড়িতে মানে কিছু না কিছু হচ্ছে, আর হচ্ছে শুধু কিন্তু দিদির সাথে, হ্যাঁ আর কারোর সাথে কিছু হচ্ছে না। দিদি শুয়ে আছে, হয়তো দিদি দিদি শুয়ে আছে, পা টিপে দিদি দিচ্ছে, পা টিপছে, দিদির পা এরকম করে মানে সুড়সুড়ি দিচ্ছে, মানে মানে পায়ের তলায় সুড়সুড়ি পায়ের দিচ্ছে। তলায় তলায় মানে আঙুল আর ঘোরাচ্ছে। দিদি ফিল করতো যে কোনো একজন এজেড মহিলা মানে ওইখানে মানে কিছু একটা মানে ওরকম করে ডিস্টার্ব করছে। মানে দিদি যখন দিদি চলছে, মানে দিদির এত সাথে ভয় সাথে পেয়েছিল। এন্ড শুধুমাত্র মানে দিদি বলতো যে আমার ফ্লোরে যখন উঠছি তখনই আমি ফিল করছি, মানে নিচে যখন অন্য থাকছি floor এ নয়। আর কিছু আমার কিন্তু সেই ফিলিংটাও হচ্ছে না বা কিছু না। দিদি তারপরে খুব জ্বর এসে গেল, ইনফ্যাক্ট জ্বর আসলো, ওখান থেকে চলে আসলো, উনি অসুস্থ হয়ে যায়, দিদি অসুস্থ অসুস্থ হয়ে হয়ে যায়, ওখান বিকজ থেকে কোথায় She আসবে? shifted আবার to Nepal, right? না, নেপাল যাওয়ার আগে দিদি শিফটেড ব্যাক টু রায়পুর। রায়পুর চলে উনি রায়পুর আসলো। চলে আসে, রায়পুরে মানে থাকে কিছুদিন, পরে শি লেফট, মানে ওখান থেকে ওই চাকরি ছেড়ে কাঠমান্ডুতে একটা জব পেয়েছে, কাঠমান্ডুতে একটা টিচিং জব আবার পেয়ে যায়, ওখানে চলে যায়। এখানে একটা ব্যাপার একটু বলছি যে হন্টেড ইনসিডেন্টস বা ভূতের ঘটনা যাই বলি না কেন, সেখানে একটা ব্যাপার হচ্ছে আমাদের যারা ভিউয়ার আছেন, দর্শক আছে, অনেকে এটা মানবেন, অনেকে এটা মানবেন না, বাট আমি যেটা সবসময় মনে করি এটা যার যার নিজের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত, এটা totally- অ্যাবসলিউটলি যার যার নিজের সুতরাং ব্যাপার। একটা জিনিস আবার এখানে বলবো যে ভূত আছে কি নেই সেই আর্গুমেন্টে আমরা যাব না। না, সেই তর্কে না আমার যাওয়াই জাস্ট ভালো। সাজেশনটা হচ্ছে যেসব ঘটনা বিশ্বাস হলে ভালো, না বিশ্বাস হলে এটাকে এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট হিসেবে, বাট আমিও Exactly. ইনফ্যাক্ট আমিও কাউকে বলবো না, এটা আমি নিজেও কোনোদিন কাউকে বলি, এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি ভীতু, আমি ফিল করি, আপনারা হয়তো হাসি উড়িয়ে দেবেন, ফার্স্টে বলে দিয়েছি, বাট এন্টারটেইনমেন্ট। Repeat আর করছে। না, আরেকটা কি বলা যায়, শর্ট ঢোকাতে বলো, পারবে? বলো, বলো। এই ঘটনাটা হয় বালাসোরে, উড়িষ্যাতে। উড়িষ্যাতে। হ্যাঁ, এই ঘটনাটা যার সাথে হয় সে হচ্ছে আমার বাবার খুব ছোটবেলার ক্লোজ বন্ধু, একজন ছোটবেলায় ডক্টর। কি করে হয়ে গেল? একজন ডক্টর, বাবার একজন ডক্টর বন্ধু, মিশ্র আঙ্কাল আমরা বলি। বালাসোরে বিড়লা টায়ার্স আছে, আপনারা সবাই যারা বালাসোর এরিয়া বা উড়িষ্যার থেকে ব্লগ দেখছেন, উড়িষ্যার বালাসোরে বিড়লা টায়ার্স এর ফ্যাক্টরি আছে। আচ্ছা। ওদের কি একটা গেস্ট হাউস আছে? আর ওই বিড়লা টায়ার্স এর ঘটনাটা আমি একবার, আমরা রায়পুর থেকে ফিরছিলাম, আমরা ফ্যামিলি বাই রোড, আমরা রায়পুর থেকে জেনারেলি রায়পুর থেকে আমরা বাই রোডই প্রেফার করি যাওয়া আসা করতে। সেবারে আমরা রায়পুর থেকে কলকাতা ফেরার সময় আমরা পুরী যাই, দুদিন পুরীতে ঘুরে মিশ্র আঙ্কাল বললো যে বাবাকে বললো তোরা ফিরছিস কলকাতা, বালাসোরে আমার কাছে থেকে যাবি। ওয়াজ চিফ মেডিকেল অফিসার বিড়লা টায়ার্স, আর ভীষণ মানে এন্টারটেইনার, and he is a full time entertainer। মানে আজকে যদি তোমাদের সাথে উনি থাকতেন, উনি হয়তো আরো গল্প শেয়ার করতে পারতেন। মানে এই না যে উনি ভূত আর শুধু ভূত ব্ল্যাক না, মানে ম্যাজিক এটা না, মানে হয় না যে অনেকের কোনো- ভীষণ যে কোনো ভালো টপিকে গল্প ওনার কাছে বলে। গল্প প্রচুর, হ্যাঁ, মানে প্রচুর গল্প। ভালো বক্তা। Yes. ভালো বক্তা, আর বিং আ ডক্টর অনেক রকম পেশেন্ট হ্যান্ডেল করেছেন। তো উনি চিফ মেডিকেল অফিসার বিড়লা টায়ার্স এর ছিলেন, রিটায়ার করে গেছেন এখন। তো বললো শোন আমি তোকে একটা গল্প বলি, টায়ারের যে অ্যাসেম্বলি লাইন স্টার্ট থেকে এন্ড অবধি, ফাইনাল যেখানে তোমার একদম যেখানে একটা ট্রাকের টায়ার তৈরি হয়ে গেছে কমপ্লিট ফিনিশিং হয়ে, ওটাকে ট্রাকের ট্রান্সপোর্টের জন্য লোড করা হচ্ছে। যেখানে ট্রাককে লোড করা হয় সেখানে যে লেবারার্স গুলো আছে, ওই ওয়ান অফ দ্য লেবারার্স এর একটা গল্প আমাকে বলে। আর নর্থ ইন্ডিয়াতে এই যেরকম জাট আছে, হরিয়ানভি জাট, এরকম গুজ্জার বলে একটা তোমার কমিউনিটি আছে। কমিউনিটি আছে। আচ্ছা। হ্যাঁ, নর্থ ইন্ডিয়ার। তো এই লেবারটা ইজ আ গুজ্জার। আচ্ছা। আর গুজ্জাররা ইউজুয়ালি ওই হরিয়ানার মতন সব 6.5 feet, মানে টল, Tough, টাফ, tough, rough and rough and tough, একদম rough and tough, tall guy, very hardy fellow। ও কাজ করতো কি, ওর একটা কাকু বলতো একটা বিশেষত্ব ছিল, ও নিজের হাতে একটা টায়ার ঢোকাতো, দুটো, এই হাতে দুটো, এই হাতে দুটো, এইখানে ঢাকাতো। মানে ট্রাকের টায়ার গুলো দেখেছো তো, হ্যাঁ, ট্রাকের টায়ার এতটা চওড়া, তো এরম দুটো এইখানে ঢোকালো, এইখানে ঢোকালো, এই চারটে টায়ারটাকে নিজের হাতে ফাইনাল যেখানে প্রোডাকশন কমপ্লিট রেডি টায়ার নিয়ে এবার ওদের load করে ট্রাকে দিল। লোড করছে। ও একটা মানুষ চারটে টায়ার লোড করত, বিশাল বড় চওড়া। এবার মাঝে একদিন ও কাকুর কাছে কোনো ট্রিটমেন্টের জন্য আসে, যে
মাঝে ট্রিটমেন্টে না, ও ছুটিতে গেছে দেশে। সরি ছুটিতে ভুলে গেছে। গেছি, ও এবার ও ছুটিতে যায়, এবার দেশে। ছুটিতে আসে, ছুটি থেকে রাইট ঠিক বললাম, উড়িষ্যাতে গেছে। ছুটিতে নিজের গ্রামে ওই উড়িষ্যার কোনো গ্রামে গেছে। না না ছুটিতে উড়িষ্যা যায়নি, ও উড়িষ্যাতে কোনো গ্রামে গেছিল। ছুটি তো তোমার হরিয়ানবি উড়িষ্যায় বাড়ি যাবে কি দেশে যাবে কি? বাড়ি তো উড়িষ্যাতেই ছিল না, ও গুজরাট ছিল, গুজরাট। ও তোমার এতে গেছে, ও একটা কোথাও উড়িষ্যাতে কোথাও গেছিল। তো ওখান থেকে ওই ছুটি থেকে ফিরে এসে যখন ও জয়েন করে, জয়েন করার পর ওর আর সেই এনার্জিটা থাকে না কাজ করার। চেহারা খুব খারাপ হয়ে গেছে। এবার ওর চেহারা ডিটোরিয়েশন হতে থাকে, ও রোগা হয়ে যায়। ও যে মানুষটা 4টে ট্রাকের টায়ার তুলতো, সে মানুষটা একটা টায়ার তুলতে হাঁপিয়ে যেত। হ্যাঁ, মানে এমন ওর মানে শ্রিঙ্ক করে, বেসিক্যালি ওর বডিটা শ্রিঙ্ক করে যাচ্ছে। ওকে সবাই বলে যে ডক্টর মিশ্রর কাছে যা, উনি খুব ভালো আমাদের কোম্পানি ডক্টর, ওনার কাছে ট্রিটমেন্ট করা। এবার উনি যখন আসেন, লেবারটা যখন আসে মিশ্র কাকুর কাছে, মিশ্র কাকুকে বলে যে আমি মাঝে ছুটিতে গেছিলাম স্যার, একটা গ্রামে গেছিলাম এখানে উড়িষ্যায়, আর আসার পর থেকে আমার শরীরটা ভালো নেই, আমি উইক, এই ওই। তো কাকু বললো হ্যাঁ আমি তো তোমায় দেখেছি, তুমি তো একটা হাতে 4টে মানে টোটাল 4টে, বিশ্বাস করতে পারি না, হ্যাঁ যে অতটাই স্ট্রং, অতটা বলে তুমি 4টে ট্রাকের টায়ার তুলতে তুমি এখন একটা তুলতে পারছো না? বলে হ্যাঁ স্যার আমার। তো কাকু কিছু টেস্ট ফেস্ট লিখে দেয়, বলে এইসব টেস্ট ফেস্ট গুলো আমি লিখে দিচ্ছি, তুমি 2-3 দিন পর রিপোর্ট নিয়ে আমার কাছে আসো। রেগুলার টেস্ট। এবার ডক্টর মিশ্রর বিষয়ে আমি আলাদা একটা বলি, কাকু কিন্তু অনেক কিছু এই ভূত প্রেত আত্মা ব্ল্যাক ম্যাজিক এসব উনি বিশ্বাস করেন, বিইং আ ডক্টর, মানে ভেরি রেয়ার, মানে অনেক ডক্টররা এগুলো বিশ্বাসই করে না, কিন্তু ডক্টর মিশ্র বাবার বন্ধু যিনি, উনি এইসব জিনিস মানেন, মানে উড়িয়ে দেন না। কিছু উনি বলেন কিছু আছে সায়েন্স, সেই সায়েন্সে যে নামই দাও না কেন কিছু একটা আছে, উনি উড়িয়ে দেন না। উনি নিজের ওষুধপত্র ওকে লিখে দেয়, ট্রিটমেন্ট শুরু হয়। কিন্তু কাকু হঠাৎ মাঝে মধ্যে ওকে বলে যে আমার ঠিক লাগছে না তোকে দেখে, ঠিক কি হয়েছিল আমার পুরো বলো, কোথায় গেছলে, কি করতে গেছলে, পুরো ঘটনাটা জানতে চায়। বলে তুমি যে গেছলে, তুমি তো দেশে যাওনি, তুমি ও হচ্ছে তোমার নর্থ ইন্ডিয়ার, তুমি উড়িষ্যায় গেছলে, কোথায় গেছলে, কি বিটটা তোমার লাস্ট ছুটি থেকে যাবার পর আর ছুটি থেকে যে ফিরে এসছো, এর মাঝখানে তুমি কোথায় কোথায় গেছো, কি কি করেছো আমায় বলো। কেন কাকুর একটা ফিলিং হলো যে এটার ফিজিক্যাল ট্রিটমেন্টের ব্যাপার নয়, দের ইজ সামথিং রং সামওয়্যার, কিছু একটা ঘটনা হয়েছে। তো ও পুরো ঘটনাগুলো প্রত্যেক দিন, মানে যেদিন বালাসোর থেকে গেছে আর যেদিন বালাসোর ফিরেছে, পুরো ডিটেইলস ডিসক্রিপশন ওয়াইজ ডক্টর মিশ্রকে উনি বলেন। এবার একটা ঘটনা এসে যেটা শেয়ার করে সেটা আমি বলছি তোমাদের, সেটা হচ্ছে একদিন রাত্রিবেলা, যেখানে ও যে গ্রামে যেখানে গেছিল উড়িষ্যায়, সেখান থেকে যেখানে ফিরছিল, সেখানে একটা শ্মশানের সাইড দিয়ে ও ফিরছিল, সাইকেলে করে ফিরছে। না, ও গেছেই শ্মশানের সাইড দিয়ে। শ্মশানের সাইড দিয়ে যখন ফিরছে, ও রাস্তায় দেখে শ্মশানের কাছে, মানে ও দূর থেকে দেখছে, মানে শ্মশানে বডি ফডি জ্বলছে, ও দেখেছে। এবার ও দেখে একটা সাইডে দেখে একটা শাড়ি, পুরো একটা ফুল ফ্লেজেড একটা মহিলার শাড়ি খোলা পড়ে আছে পুরো, মানে রাস্তার ধারে। ও সাইকেল থেকে নেবে দেখে, মানে একটা মানে মানুষের মানে মহিলাদের কত 10 হাত 12 হাত শাড়ি হয়, একটা ফুল শাড়ি রাস্তায় পড়ে আছে। শাড়িটা দেখে ওর একটু খারাপ লাগলো, বলে এখানে শাড়ি এরম পড়ে আছে কিনা। ও একটু অন্যদিকে মাথাটা চলে গেল, যে এখানে কোনো খারাপ কিছু ইনসিডেন্ট তো হয়নি, কোনো মানে আমি বলবো মানে কোনো নির্যাতন বা রেপ বা এই ধরনের কিছু হয়েছে কিনা। মানুষটা যেহেতু ভালো, ও নামলো কাউর যদি কিছু সাহায্য করা যায়। এবার যখন শাড়িটা দেখতে দেখতে ও যখন শাড়ির একটা এন্ডে যায়, ও সামাও শাড়িটা যেই মুহূর্তে হাতটা দিতে যায় শাড়িতে, ওই সময় মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে। ঠিক ওই মুহূর্তে যখন শাড়িটা হাতে দেয় ধরেও, ঠিক ওই সময় একজন নিউড মহিলা, তার হাতটা নিচে পাটা দুটো উপরে, মানে হাত নিচে পা উপরে, এরকম ভাবে, মানে তোমার এইরকম ভাবে পড়ে ফুল নিউড একটি মহিলা, হাতটা এরকম নিচে আর ফুল স্ট্যান্ড পাটা উপরে, এইরকম ভাবে করতে করতে ওদিকে মানে রীতিমতো পায়ে ছুটে যেমন আসে এরকম হাত দিয়ে পায়ে ছুটে আসে। মানে আমি একটু ইয়ার্কি মারছি, এটা ডক্টর মিশ্র একজন ডক্টরের ঘটনা উনি বলেন, ওই লেবারটা মানে ওই যে স্টাফটা ওদের বলে, মহিলাটা নিউড, শাড়িটা যে মুহূর্তে শাড়িটা হাত দিয়েছে ঠিক ওই মুহূর্তে হি করে আওয়াজ, আর হাত নিচে পুরো আর পা উপরে, এইরকম করে দৌড়ে ওর কাছে আসছে। ওই লোকটা ভয় পেয়ে নিজের সাইকেল ছেড়ে
ও দৌড়ে পালায়, দৌড়ে পালিয়েতে যেতে যেতে ও একটা জায়গায় গিয়ে পড়ে যায়, তারপরে অজ্ঞান হয়ে যায়। তারপরে ওই লোকটা জ্ঞান যখন ফিরেছিল তখন প্রায় ভোর হয়ে গেছে। ও বলে আমার যখন জ্ঞান ফিরেছে প্রায় তখন সকাল হচ্ছে। বলে আমার প্রচন্ড জল তেষ্টা পায়, আমি ওখান থেকে উঠি, আমি আমার সাইকেল খুঁজে পাই না, কিন্তু আমি সাইকেলের জন্য না, ওখানে আমার চেষ্টাও করেনি। ও দৌড়ে যেখানে গেছিল সেখানে গিয়ে জল টল খেয়ে ওখানে 2 দিন রেস্ট নেয়, নিয়ে ও ফিরে এসে ডিউটি জয়েন করে। বললো তারপরে আমি গিয়ে আমার যেখানে গেছিলাম, যাদের বাড়িতে গ্রামে যেখানে গেছিল উড়িষ্যায়, তাদের গিয়ে ঘটনাটা বলতে, তারা তখন বলল তুমি খুব ভুল কাজ করেছো, তুমি রাত্রিবেলা ফেরার সময় শ্মশানের কাজ দিয়ে এসছো। কেন ওই গ্রামে একটি মহিলা অ্যাজ আ উইচ ওখানে থাকতো, সে রোজ রাত্রির বেলা সব নিজে, সারাদিন সি ওয়াজ নর্মাল, রাত্রির বেলা সে বেরিয়ে পড়তো নিজের কাজকর্ম করতে। সেদিন রাত্রির বেলার ঘটনাতেই ওই লেবারটা ফেসেছে, আর ওই উইচটা কিন্তু নিজের বাচ্চাকেও মেরে খেয়েছে। ইনফ্যাক্ট ওই ব্ল্যাক ম্যাজিকেই মানে ও লোকটার উপর নিশ্চয়ই কিছু একটা জাদুকরি চালাচ্ছিল ভদ্রমহিলা, যার জন্য ওর চেহারাটা ডিটোরিয়েশন। তারপরে ওকে তো বশ করতে পারিনি বা কিছু করতে পারিনি, ও পালিয়ে গেছে কিছু সামথিং, মানে ওটা ডিটেলসটা বলা যাবে না। সেটা কাকু আমাকে বললো যে আমি একটা কিছু ফিল করেছি বলেই, তখন কাকু বললো যে তখন কাকু বললো আমার ওষুধ কোনো কাজ করবে না তোমার। কাকু নিজেও তখন আমাকে বললো যে দেখ আমি ডাক্তার বলে তো আমি সবকিছু বলবো না, এই কোনো ওষুধ কাজ করবে না, কোম্পানির ওষুধ ফ্রিতে পাচ্ছে কিছু। তারপরে সে ওদের ওই গ্রামে যে ঝাড়ফুঁক গুলো হয় যেগুলো এখনো মানে লোকে, ওই কাকু বলে তুমি ওই গ্রামে যাও, ওই গ্রামে আমি বলে দিচ্ছি, ওই গ্রামেও আমার চেনা পরিচিত বেরিয়ে যাবে, আমার একটা দিন সময় দাও। কাকু ওই গ্রামে পাঠায় ওকে, ওখানকার ওই বেদের দিয়ে কি বলে ওদের যারা ঝাড়ফুঁক করে, ওদের দিয়ে ঝাড়ফুঁক করিয়ে তারপরে অনেক মাস পর লোকটা নর্মাল নিজের হেলথে ফিরে আসে। গতকাল রাঙাদাদের বাড়ি থেকে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে, তাই ওইখানে আর কোনো ভিডিও সিন নিতে পারিনি। যে গল্পটা শুনলেন, তারপর একটু আড্ডা মারছিলাম সবাই, হয়নি। বাড়িতে ফিরতে ফিরতে মোটামুটি অনেক রাত হয়েছে, এবং ফেরার সঙ্গে সঙ্গে আমি আর্জেন্টিনার খেলাটা দেখা শুরু করে দিয়েছি। অসাধারণ 3টে গোল, আলাদা করে কোনো কিছু বলার নেই, খুবই এক্সাইটেড, ভালো লেগেছে। এবং যদি রাঙাদার সাথে যে এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে মনে করে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করলাম।